বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। কালু কাবা সকালবেলা দিকে খাবার খুঁজছিল, তার অনেক খিদে পেয়েছে কিন্তু খাবার কোথাও পাচ্ছিল না। তখন কালু বলতে থাকে, খিদায় পেটটা অনেকটাই ব্যথা করতেছে। সকাল থেকে আমি খাবার খুঁজছি কিন্তু কোথাও তো খাবার পেলাম না। আমি এখন কি করব কোনো কিছু বুঝতে পারছি না। আমি এখনই খাবার পেলাম না, তাহলে রাত্রেবেলা আমি কি খাবো? এখন যদি খাবার খুঁজে না আনি তাহলে কি হবে? এখন আমি যাই মানুষের বস্তিতে যেয়ে দেখি সেখানে কিছু খাবার পাই কি না। এসব কথা বলে কালু কাবা তখন মানুষের বস্তিতে সেখানে সে তখন চলে যায়। সেখানে গিয়ে দেখতে পাই একটি লোক জিলাপি বাঁচতেছে। সে তখন মনে মনে ভাবতে থাকে, আমি মিষ্টি খাবো, জিলাপি খাবো। কিন্তু তখনই যেখানে খেতে যায় তখনই তাকে ইচ্ছা মতো ধুলাই করে সেই লোকটা। কালু তখন সেখান থেকে খুবই কষ্ট করে সে তখন পালিয়ে যায়। বাবা রে বাবা, আজকে অল্পের জন্য বেঁচে গিয়েছে, আর একটু হলে তো মারা পড়তাম। যেভাবে মারা শুরু করেছে অবশ্যই মারা যেতাম আমি তার হাতের তলে পড়েই। বাবা রে বাবা, কপালটা ভালো যে আমি গরম খুন্তির স্যাক খাইনি। স্যাক খেলে তো অবশ্যই আমি মারা গেতাম সেই জায়গায়। কালু কাবা সেখানে বসেছিল কিন্তু হঠাৎ করে তার একটি ঘরের ভিতরে চোখ যায়। একটি বাচ্চা সেখানে শুয়ে শুয়ে কান্না করছে। আমার লক্ষ্মী বাবা, তুমি কান্নাকাটি করো না বাবা, তোমাকে আমি খেতে দেবো। একটু দুধটা একটু গরম বাবা, একটু ঠান্ডা হয়নি, তোমাকে খেতে দেবো। তুমি খেতে না বাবা, তুমি চুপ করো। সেই বাচ্চাটার মা তখন কাজের জন্য সে তখন ঘরের ভিতরে চলে যায় তাকে রেখে। এদিকে কালু কাবা তখন ভাবতে থাকে, আমি এখন বাচ্চার মা কাজের জন্য বিজি হয়ে গেছে, ওখান যাই আমি যে দুধটা খেয়ে আসি তাহলে আমার ভালো হবে। তখন কালু কাবা সেই বাচ্চার কাছে চলে আসে। বাচ্চার কাছে এসে তার সব দুধ খেয়ে নেয়। এদিকে বাচ্চাটা অনেক কান্না করতে থাকে। বাবা বাবা, দুধটা খুবই মিষ্টি ছিল। দুধটা খেয়ে তো আমি অনেক মজা পেলাম। এরকম প্রতিদিন খেতে পারলে সে কাম হইতো। কালো কাবা তো অনেক চালাক ছিল। একটা কাম করি, বোতলটা বাচ্চার মুখের উপর দিয়ে তুই, তাহলে তার মা এসে ভাববে দুধটা মনে হয় বাচ্চায় খেয়ে নিয়েছে, তাহলে খুবই ভালো হবে। শয়তান কাবা তখন দুধের বোতলটা তার মুখের কাছে দিয়ে এসে তখন সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে বাচ্চা তার জোরে জোরে কান্না করতে থাকে। আরে আমার বাচ্চাটা যে সব দুধ খেয়ে ফেলেছে, তবু কান্না করছে, মনে হয় ওর কোলে উঠতে চাইছে। যাই কোলে নিয়ে ওকে একটু ঘুরে আসি। তখন সেই লোকটি তার বাচ্চাটাকে কোলে নেয়। বাচ্চাটাকে কোলে নিল, বাচ্চা তো কান্না থামে না। বাচ্চা তো খিদা লেগেছিল তাই না, তাহলে বাচ্চা কান্না থামবে কিভাবে? এদিকে শয়তান কাবা খুবই খুশি ছিল, কারণ সে তো পেট ভরে দুধ খেয়েছে তাই না। বা দুধ খেয়ে তো আমার খুবই ভালোই লাগলো, খুবই মজা পেলাম। ওখান থেকে দূরে দূরে খাবার খুঁজতে যাবো না, এখন থেকে প্রতিদিনই সেখানে দুধ খেতে যাবো। শরীরটা তাহলে আমার খুব ভালো থাকবে। পরের দিন কালু কাবা একই কাজ করে। সে বাসায় গিয়ে ছোট বাচ্চার দুধ সবখানে দুধ খেয়ে দিয়ে আসে এবং সেভাবে দিনকাল ধরে কাটতে থাকে এভাবেই। নুপুর মামুনি, জঙ্গলে কোনো খাবার টাবার কোনো কিছু পাওয়া যাচ্ছে না মামুনি, যা পেয়েছে এটাই খেয়ে শুয়ে থাকো। কেমন খাবার পাওয়া যাচ্ছে না জঙ্গলে। ঠিক আছে মা, এগুলো খেয়ে নেবো। মা তুমি এখান থেকে কিছু খাবার খেয়ে নাও, তুমি তো সকাল থেকে কোনো কিছু খাওনি, নাও অর্ধেক তুমি খাও। টুনটুনি পাখি আর তার মেয়ে হালকা কিছু খাবার খেয়ে তখন তারা পানি খেয়ে তখন তারা দুজনই ঘুম এসে যায়। এদিকে রাত শেষে তখন সকাল হয়ে যায়। আজকে আমি মানুষের বস্তিতে যাবো, সেখানে গিয়ে দেখি কিছু খাবার পাই কিনা। সেখান থেকে আমার মেয়ের জন্য কিছু খাবার নিয়ে আসবো। মেয়ের কিছুদিন ধরে পেট ভরছে না। এদিকে টুনটুনি পাখি এসব কথা বলে সে তখন উড়ে যাচ্ছিল মানুষের বস্তিতে, কিন্তু তখনই কালুকে ওর সাথে তার তখন দেখা হয়ে যায়। আরে কালু ভাই, তুমি কি এই মানুষের বস্তিতে খাবারের খোঁজে আসো প্রতিদিনই? হ্যাঁ টুনটুনি আপু, এখানে তো আমি খাবার খুঁজতে আসি, খাবারও পেয়ে যাই। বর্তমান তো আমাদের জঙ্গলে কোনো রকমই খাবার পাওয়া যাচ্ছে না। কালু ভাই, তুমি খাবারের খোঁজ কোথা থেকে পেলে? কি খাবার পেয়েছো তুমি? দেখো টুনটুনি আপু, আমি খাবার পেয়ে গেছি, খাবার খেয়ে নিয়েছি, পেট ভরে গেছে। এখন আমাকে বাসায় যেতে হবে, আমি তোমাকে সব জিনিস বলতে পারবো না। কালু ভাই প্লিজ, তুমি বলো না কোথায় খাবার পেয়েছো, আমাকে বলে দাও, আমি সেখান থেকে গিয়ে খাবার নিয়ে আসি। একটা কাজ করি, শয়তান জিলাপিওয়ালার কাছে টুনটুনি পাখিকে পাঠিয়ে দেয়। সেখানে গেলে ইচ্ছা মতো দোলাই খাবে টুনটুনি পাখি, তাহলে খুবই মজা হবে। এইটাই ঠিক আছে, আমি টুনটুনি পাখিকে সেখানেই পাঠিয়ে দেই। টুনটুনি আপু সামনের দিকে সোজাসুজি গেলে দেখতে পাবো একটি জিলাপির দোকান আছে। জিলাপিওয়ালা আমাদেরকে পাখিদেরকে জিলাপি দেয়, খেয়ে সে কোনো কিছুই বলে না, মারে না। যেখানে যাও। কালু ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জায়গাটা বলে দেওয়ার জন্য, ঠিকানাটা দেওয়ার জন্য। আমি যাই আমার মেয়ের জন্য জিলাপি নিয়ে আসি, আমার মেয়ে দিলে খুবই খুশি হবে। তারা তখন দুদিকে উড়ে যায় দুজনে গিয়ে টুনটুনি পাখিতে খুশির ঠিকানা ছিল না। টুনটুনি পাখি গিয়ে জিলাপির দোকানের কাছে গিয়ে সে তখন বসে পড়ে। টুনটুনি পাখি তার ঠোঁট দিয়ে তখন একটা জিলাপি উঠে হবাই নেয়। তখন ছেলেটা ইচ্ছা মতো তাকে ধুলাই করতে থাকে। টুনটুনি পাখি তো ব্যথা, সে তখন ব্যথার কারণে চিল্লাতে থাকে। তো কাঁদতে কাঁদতে সে সেখান থেকে তখন চলে যায়। হাই হাই, আমাকে ঠিক করে দিল রে, আমার হাড্ডি গুড্ডি ভেঙে দিয়েছে। আমি কালো কাবার কথা কখনো শুনে, কালো কাবা আমাকে মার খাওয়ানোর জন্য এখানে পাঠিয়েছিল। জিলাপিওয়ালা অনেক খারাপ, ওখান তো আমি উঠতেও পারবো না, আমার হাড্ডি গুড্ডি সব ভেঙে দিয়েছে, অনেক ব্যথা পেয়েছি আমি।
টুনটুনি পাখিরা ব্যথায় লাল হয়ে গিয়েছিল। টুনটুনি উড়ার চেষ্টা করে কিন্তু সে পারে না। তখন এদিকে কৃষকের বউ সেই মহিলাটা দেখে তখন টুনটুনি পাখিকে তার হাতে নেয়, হাতে নিয়ে তখন তার বাসায় ভিতরে নিয়ে চলে আসে, তখন খাটে নামিয়ে দেয়। ছোট্ট টুনটুনি পাখিকে কিভাবে মেরেছে জানে এখন কিচ্ছু নেই, কিভাবে মেরেছে। আন্টি দেখেন আমাদের পাখির তো অল্প একটু খাবার হলে হয়ে যায়, তখন জিলাপি এলা কি মারাটা মেরেছে, একটা জিলাপির জন্য আমাকে কত মারা মেরেছে। টুনটুনি পাখি দেখো তারা হচ্ছে বড়লোক মানুষ, তারা তো শুধু তাদের হচ্ছে মায়া দেয় বলতে কোনো কিছু নেই, তারা আমাদের টাকা খেয়েছিল, তারা কোনো কিছু জানে না, তারা কাউকে কোনো কিছুই দেখে না, শুধু মারতে পারে সবাইকে। দাঁড়াও টুনটুনি পাখি, তোমার পাখি আমি মলম লাগিয়ে দিচ্ছি, ওষুধ দিয়ে দিচ্ছি, তুমি একটু দেরি করো। তখন সেই মহিলাটি তখন তার পাখনায় ওষুধ লাগিয়ে দেয়। এদিকে তখন টুনটুনি পাখি দেখতে পায় তার ছেলেটি কান্না করছে। টুনটুনি পাখি তার কান্না থামার অনেক চেষ্টা করে কিন্তু পারে না। সে তখন বলতে থাকে, আন্টি আপনার বাচ্চা খিদার কারণে কান্না করছে, আপনি খাওয়ার নেই তাকে। কিছুদিন ধরে আমার বাচ্চাটা খুবই কান্নাকাটি করছে এবং অসুস্থ হয়ে গেছে, কারণ প্রতিদিন এক বোতল করে দুধ দেয়, দুধ খাওয়ার পরেও সে অসুস্থ হয়ে যাচ্ছে এবং সে শক্তি পাচ্ছে না, শুধু কান্নাই করে যাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এসব কথা মনে করে টুনটুনি পাখি তার মেয়ের কথা মনে পড়ে যায়। কৃষকের বোর কাছ থেকে তখন একটা রুটি নিয়ে নেয় আসে। টুনটুনি পাখি প্রতিদিন তুমি আমার ঘরে এসো, সমস্যা নেই, তোমাকে অল্প কিছু করে খাবার প্রতিদিন দিয়ে দিবো। আন্টি আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এখন আমি যাই, আমার মেয়েটা মনে না খেয়ে আছে। টুনটুনি পাখি তখন রুটিটি নিয়ে এসে যখন আস্তে আস্তে উড়ে দিতে থাকে। দ্বিতীয় দিন টুনটুনি পাখি যখন তার বাসায় আসে রুটি নিতে, কিন্তু তখনই কালোকে দেখতে পায় সে বসে বসে বাচ্চার দুধ খাচ্ছে। আন্টি দেখেন আপনার বাচ্চার দুধে শয়তান কাওয়া খেয়ে যায়, আমি নিজের চোখে দেখেছি, এবং কি কালো কাওয়া মিশা কথা বলে জিলাপির কাছে পাঠিয়ে আমার পাংখাটাকে পুড়িয়ে দিয়েছে, আমার পাকটা অনেক ব্যথা, আমি নড়তে পারি না। তখন সেই মহিলা চালু করে সেই রুমে যায়, যে দেখতে পায় কালো কাওয়া দুধ খেয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। টুনটুনি এই কেন তো আমি বলি আমার বাচ্চাটা দিন দিন এত মেরা হয়ে যাচ্ছে কেন, খাবার দাবার খাচ্ছে ঠিকই, আমি তো জানতাম, কিন্তু শয়তান কাওয়া সব দুধ খেয়ে যায়, এদিকে আমার বাচ্চাটা সারাদিন না খেয়ে থাকে আর কান্নাকাটি করে, আমি তো বুঝতেই পারিনি। আজকে গিয়েছে তাতে কি হয়েছে, কালকে আসো, কালকে আসলেও আর আমি মজা দেখাবো, আমি আর আমি অবস্থা খারাপ করে ছাড়বো, দেখাবো মজা কাকে বলে। পরের দিন সেই মহিলা দুধের ভিতরে লাল মরিচ মিশিয়ে দেয়, ফাঁকি মরিচ, এবং যখনই সেই মহিলা তখন ঘরের মধ্যে লুকিয়ে থাকে, এদিকে কালো কাওয়া যখনই দুধ খাচ্ছিল তখনই তার কাশি উঠে যায়, কারণ সে তো লাল মরিচের গুঁড়া খেয়েছে। তখন তাকে সেই মহিলা থাপাটা ধরে নেয়। এদিকে টুনটুনি পাখি তখন হাসতেছিল সেখানে বসে বসে। শয়তান কাওয়া তোর কারণে আমার ছেলে প্রতিদিন না খেয়ে থাকে, আমার ছেলেটা অসুস্থ হয়ে গেছে, মেরা হয়ে গেছে, তুই আমাদের চেয়ে খেতে পারলি না, তুই অনেক শয়তান, অনেক চালাক কাওয়া, তোকে আজকে আমি অবস্থা খারাপ করে দিব এখানে রেখে, একবারে তোর হাড্ডি গুড্ডি ভেঙে একবার আমি অবস্থা খারাপ করে দেবো, তুই আমাদের চেয়ে খেতে পারলি না, চাইলে তোকে না করতাম, অবশ্যই আমি তোদেরকে দিতাম, তুই করে যাও, তুই এখন বুঝতে পারবি কত ধারে কত চাল, তুই এগুলো সহ্য করতে হবে তোকে। প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও, আমরা মুখ জ্বলে পুরে খারখার হয়ে যাচ্ছে, প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে যেয়ে পানি খাবো, প্লিজ তোমরা আমাকে একটু পানি দাও। শয়তান কালো কাওয়া তোর কারণ জিলাপি বেটার হাতে অনেক মার খেয়েছি, তুই মিশা কথা বলে ওকে পাঠিয়েছিলি, দেখ তোকে আমি ধরিয়ে দিলাম না করে মার খাই ইচ্ছা মতো। এখন কালোকে তখন ইচ্ছা মতো ধুলাই করতে থাকে, ধুলাই দিয়ে কালোকে শিকার পাতে থাকে বাড়ার কারণে। এদিকে টুনটুনি পাখি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তোকে হাসতে থাকে। বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। তুই পুরো একটা ডাইনি, তুই জঙ্গল থেকে চলে যেতে পারিস না, তোর চেহারা প্রতিদিন সকালবেলা দেখতে হয়, তোর চেহারা দেখলে আমাদের দিনটা খুবই খারাপ যায়, তুই বাজা, তোকে দেখলে আমাদের একটু ভালো লাগে না, আমাদের দিনকাল অনেক খারাপ যায়, তুই এখান থেকে যেতে পারিস না, যাস না কেন, চলে যা বলছে এখান থেকে। প্লিজ গরি আপু তোমার এসব কথা বন্ধ করো, আমি আর সহ্য করতে পারছি না, আমি এখান থেকে চলে যাবো, অনেক দূরে চলে যাবো, তোমরা চিন্তা করো না, তোমাদেরকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাবো। টুনটুনি পাখির বিয়ে হয়েছে 5 বছর হলো, কিন্তু তার এখন পর্যন্ত কোনো সন্তান হয়নি, এই কারণে সবাই তাকে বাজা বলে। এবং কি গরির সাথে আগে তার ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু এখন সে তাকে একদমই দেখতে পারে না, কারণ টুনটুনি পাখির বাচ্চা হয় না, সে তো বাজায়। তারা মনে করে সে টুনটুনি পাখি অলক্ষী, এই কারণে তাকে জঙ্গল থেকে তাড়াতে চায়, কিন্তু টুনটুনি পাখির স্বামী তাকে নিয়ে কোথাও যায় না। সামনে দেখো আমি গরির অত্যাচার সহ্য করতে পারছি না, গরিব প্রতিদিন জ্বালাতন করে আমাকে প্রতিদিন খারাপ খারাপ কথা বলে, সে মা হওয়ার পর থেকে যখন শুনেছে সে মা হবে তখন থেকে আমার সাথে খারাপ ব্যবহার করে, এবং সে আমাকে দেখতে পায় না, এই জঙ্গল থেকে তাড়াতে চায়, চলো আমরা এখান থেকে চলে যাই। বউ দেখো তুমি এসব কথা শুনে মন খারাপ করো না, কারণ গরিব যা বলে বলুক গাছাতে আমাদের কি, তুমি এসব কথা মন খারাপ করো না, আমাদেরকে নিয়ে তার যদি সমস্যা তাহলে গড়ে গেলে যাবে, আমরা যাবো কেন, আমরা কি দোষ করেছি, গড়ে গেলে যাবে, আমাদের কি তাতে, আমরা যাবো না এখান থেকে, আমাদের জঙ্গল আমরা রয়েছি তাতে আর কি।
টুনটুনি পাখি টুনার কাছে এরকম কথা আরো কয়েকবার বলেছে, যাওয়ার জন্য বলেছে, কিন্তু টুনা বুঝিয়ে শুনে তাকে রেখে দেয়। এইভাবে তাদের কিছুদিন কেটে যায়। এদিকে গড়ি ডিম পারে একটা। স্বামী দেখো, তুমি চালু করে দরজা জানলা বন্ধ করে দাও, কারণ এই বাজার যেন চোখ ধরে না পড়ে আমার ডিমের উপরে, না হলে আমার ডিমের সমস্যা হয়ে যাবে। কালো তখন দরজা জানলা চালু করে সে তখন বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে সে তখন ফলের জন্য বাইরে বের হয়ে যায়। এদিকে রাস্তায় টুনটুনি পাখির সাথে তার দেখা হয়। কালো ভাই আজকে খাবারের খোঁজা তো দেরিতে আসলে কেন, কি হয়েছে? আমার বউ একটা ডিম পেরেছে, ডিমটা দেখতে দেখতে কখন তো দেরি হয়ে গেছে বুঝতে পারিনি, এই কারণে খাবারের খোঁজে আসতে দেরি হয়ে গেছে। ও হো, তোমাকে বলে লাভ কি, তুমি তো সব জিনিস বুঝবে না, তুমি তো একটা বাধা, তাই না? কালো তো টুনটুনি পাখিকে অপমান করে সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখি মন খারাপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। কালো ভাই, তুমি জানো না, আমার সাথে ভালো আর কেউ জানে না যে ডিম পাড়ার কতটা আনন্দ যে হয়, কতটা খুশি হয়, কিন্তু আমি জানি আমার কতটা কষ্ট হয় তোমাদের এত এইসব কথা শুনে। কিন্তু কি করবো বলো, আল্লাহ তাআলা আমাকে তো মা আবার সুযোগ দিচ্ছে না, কবে যে এই সুযোগ দিবে তাহলে আমি শান্তি পাবো। টুনটুনি পাখি তখন মন খারাপ করে সেখান থেকে উড়ে তার বাসায় চলে যায়। এইভাবে কিছুদিন কেটে যায়। গরিব ডিম থেকে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা বের হয়ে এসেছে, এবং কি ছেলে বাচ্চা। স্বামী দেখো, আমাদের ছেলেটা কত সুন্দর হয়েছে, চালু করে কালা একটা টিকা পরিয়ে দাও কপালে, কারণ নজর যেন না লাগে আমার ছেলের উপরে। গরি দেখো, আমার ছেলে আমার মতো হয়েছে, পুরা কালো, তাই না? তাহলে টিকা দিয়ে কি হবে, কোনো কিছুই করতে হবে না, ওকে আমি নরম নরম ফল খাওয়াবো এবং কি ঘুরতে নিয়ে যাবো, কি মজা হবে, তাই না? মা, আব্বু, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে খেতে দাও, আমার অনেক খিদে পেয়েছে, আমি খাবার খাবো, আমার কোনো কিছু ভালো লাগছে না, তাহলে করে আমাকে খেতে দাও। কালু দেখো, আমি যা বলছো তুমি চালু করে তাই করো। কালু তখন তার ছেলেকে কালো টিপ লাগিয়ে দেয়, এবং কি সে তখন সেখানে বসে বসে কথা বলছিল। এদিকে গরিব তখন টুনটুনির আওয়াজ শুনে তখন গরিব বলতে থাকে, স্বামী তুমি আমার ছেলের একটু খেয়াল রাখো, আমি এখন আসতেছি, টুনটুনি পাখিকে তাড়িয়ে দেবো এখান থেকে, ওকে আমি এখানে রাখবো না, ও হচ্ছে অনেক খারাপ, তো একটা বাজে একটা লোক, আমি চাই না আমার ছেলে ওর মুখ কোনো সময় দেখুক, কারণ ওর মুখ দেখলে সবসময় অমঙ্গল হয়, ওর মুখ আমি দেখতে চাই না কোনো সময়। গরিব তখন ঘর থেকে ঝাড়ু নিয়ে এসে তখন রেগে মেগে তখন টুনটুনি বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে তাকে বলতে থাকে, ওই ডাইনি, তোকে যে কতবার বললাম তুই জঙ্গল ছেড়ে চলে যা, যাসনি কিসের জন্য? তোকে তো কতবার বলেছে যা এখান থেকে, তুই যাসনি কিসের জন্য? তোকে তো বলতে বলতে আমার ডিম থেকে তো ছেলেও জন্ম হয়ে গেছে, এখন তুই যাসটা কিসের জন্য? তোর চেহারা দেখলে সবারই অমঙ্গল হয়, তুই যাবি নাকি তোকে ইচ্ছা মতো ঝাড়ুদা পিটাবো এখন তোকে ধরে? আমার স্বামীকে তো আমি কতবার যেতে বলেছি, কিন্তু আমার স্বামী তো আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছে না, আর সে বলেছে যার সমস্যা সে চলে যাবে, আমরা কেন যাবো, এইসব কথা বলেছে সে, আমাকে যেতে দিবে না এখান থেকে। গরিব তো এসব কথা শুনে সে তখন অনেক রেগে যায়। তখন টুনটুনি পাখি ইচ্ছা মতো ধুলাই করতে থাকে, অনেক ধুলাই করে টুনটুনি পাখিকে। তো সাহস তো কম না, তুই এসব কথা আমাকে বলছিস? তুই হচ্ছিস গিয়ে বাজার গেলে, তুই যাবি, আমরা যাবো কেন? আমরা তো ভালো মানুষ, তুই তো বাজার, তুই ডাইনি, তুই কি যাবি, আমরা যাবো কেন? আর একবার এসব কথা বলছিস না আমার ব্যাপারে, তাহলে তোকে জানে মেরে দিব, একবার জঙ্গল থেকে বের করে দেবো তোকে, একটা ঘাটটা ধরে একবারে। গরিব তখন এসব বলে সেখান থেকে উড়ে চলে যায়। এইভাবে দিনগুলো কাটতে থাকে। স্বামী তুমি আমাকে এই জঙ্গল থেকে অন্য জঙ্গলে কেন নিয়ে যাচ্ছ না? আমার এই জায়গায় অত্যাচার সহ্য হচ্ছে না, কালো গরিব অত্যাচার আমার সহ্য হচ্ছে না, এখন আমাকে তুমি এখান থেকে নিয়ে যাও। এই জঙ্গলে আমার একটু ভালো লাগে না, এখানে দম বন্ধ হয়ে আসে, আমার এখানে একটু ভালো লাগে না। বউ দেখো, আমি যদি এই জঙ্গলটা ছেড়ে দিই তাহলে সবকিছু সমাধান হয়ে যাবে, কোনোদিনও হবে না, কারণ ওখানে গেলেও তোমাকে মানুষের নানান ধরনের নানান কথা বলবে, তোমাকে এগুলো শুনতেই হবে, কারণ আমাদের কপালটা যে খারাপ, তোমাকে সত্য হতে হবে, এসব কথা ধৈর্য শক্তি বাড়াতে হবে, তো তুমি ধৈর্য শক্তি বাড়াও, মানুষের কথায় তুমি কান দিও না। টুনা তখন টুনিকে এভাবে বারবার বোঝাতে থাকে। বান্ধবী, উত্তরমোড়া জঙ্গলে না একটি বাগান আছে, বাগানে অনেক ডালিম গাছ আছে, ডালিম গাছের ডালিমগুলো পেকেছে, চল যাই সেখান থেকে আমরা ঘুরে আসি, কিছু খেয়েও আসি। এসব কথা শুনে গরির মুখে তো পানি চলে আসে। তখন গরিব বলতে থাকে, বান্ধবী, আমি তো যেতে চেয়েছিলাম, কিন্তু আমার সন্তান যদি উঠে যায় তখন আমি কি করবো? দেখ বান্ধবী, বাসায় তোর ছেলে যদি উঠে যায় তাহলে তোর ছেলে তো উঠতে পারে না, তারা তখন তো বাসায় থাকবে, তারা কোথাও তো যেতে পারবে না, আমরা চালু করে চলে আসবো, চালু করে চল যায়, চালু করে চলে আসবো আমরা। ঘড়ি তখন তার বান্ধবীর কথায় তখন রাজি হয়ে যায়। তখন তারা দুই বান্ধবী মিলে উড়ে চলে যায় সেই ডালিম বাগানে। ডালিম বাগানে গিয়ে ডালিম দেখে তারা অনেক খুশি হয়ে যায়। এদিকে গড়ি সেখানে তো অনেকক্ষণ থাকে, ডালিম পেয়ে তার ছেলের কথা ভুলে যায়। এদিকে তারা অনেকক্ষণ পর তার ছেলে জাগনা পেয়ে যায় ঘুমে থেকে। তখন তার ছেলে বলতে থাকে, মা মা, তুমি আমাকে একা রেখে কোথায় চলে গেলে? আমি জানলা দিয়ে দেখি মা কোথায় গিয়েছে। গরির ছেলে তখন আস্তে আস্তে তখন জানলার কাছে চলে আসে। জানলার কাছে আসতে হঠাৎ করে পা পিছলে সে তখন নিচে পড়ে যেতে থাকে। এদিকে সে তো অনেক ভয় পেয়ে যায়। এদিকে টুনটুনি পাখি সেখান দিয়ে ওরা কোথাও যাচ্ছিল। তখন এইসব জিনিস দেখে তখন গরির ছেলেকে সে তখন জড়িয়ে ধরে। বাবা, তুমি ব্যথা পাওনি তো? তুমি ঠিক আছো তো? আন্টি আন্টি, আজকে আপনি না থাকলে আমার অবস্থা খারাপ হয়ে যেত, আমি আজকে মরে যেতাম, এখানে পড়ে যেতাম। বাবা দেখো, তুমি কান্নাকাটি করো না, তুমি অনেক ভালো ছেলে না, তুমি তো অনেক সাহসী তাই না? তার তুমি কান্নাকাটি করছো কেন? তোমার কোনো কিচ্ছু হয়নি, তুমি তো পুরোপুরি ঠিক আছো।
টুনটুনি পাখি বাচ্চাটার কান্না থামানোর চেষ্টা করছিল, এদিকে সেখানে তখন গড়ি চলে আসে। হায় আল্লাহ তুমি কি করছিলে টুনটুনি পাখি? আমি যেটা ভয় পাচ্ছিলাম তুমি সেই কাজটাই করতে গেছিলে। তুমি আমার ছেলেকে চুরি করে নিয়ে যাওয়া শুরু করেছিলে। সবাই এখানে এসে দেখে দাও, দেখো আমার ছেলেকে সে চুরি করে নিয়ে যাচ্ছে, তোমরা সবাই এসে দেখে দাও। গড়ির চিল্লা পাল্লা শুনে তখন সব পাখিগুলো একখানে হয়ে যায়। তখন গড়ি গিয়ে তার সন্তানকে তার কাছ থেকে কেড়ে নিয়ে চলে আসে চালু করে। দেখো তোমরা সবাই এগুলো বিচার করো, কারণ আজকে আমার ছেলে চুরি করে নিয়ে গিয়েছে, কালকে তোমার ছেলে চুরি করে নিবে, এটাই স্বাভাবিক। এটা তো বাজা, তাই না? ওর তো কোনো বুক পিট নেই। এদিকে আজকে আমার ছেলে চুরি করে নিয়েছে না, কালকে তোমারটাও নিবে। তাহলে তোমরা ভেবে দেখো কি করবে। তাকে এই জঙ্গলে রাখবে না, এই জঙ্গল থেকে তোমরা বের করে দিবে। যে কোনো কিছু একটা করো তোমরা। গরি আপু তুমি এটা কেমন কথা বলছো? তোমার ছেলে জানলা থেকে পড়ে যেতেছিল, আমি তখন তাকে এসে বাঁচিয়েছি, আর তুমি আমাকে চোরের অপবাদ দিচ্ছ কেন? তুমি মিথ্যা কথা বলছো কেন? ডাইনি তুই চুপ কর, আমার ছেলে তো উঠতে পারে না, হাঁটতে পারে না, তাহলে জানলার কাছে কিভাবে চলে আসবে? তুই মিথ্যা কথা বলছিস কেন? চালু করে একে কিন্তু তাড়িয়ে দাও, নাহলে ওকে কিন্তু খুন করে ফেলাবো। চালু করে কিন্তু তাকে তাড়িয়ে দাও। টুনটুনি পাখির নামে সবাই খারাপ খারাপ কথা বলতে থাকে। টুনটুনি এসব কথা শুনে সে তো অনেক খারাপ লাগে তার কাছে। খারাপ লাগলে আর কি করার ছিল, সবাই তো এসব কথা বলতেই ছিল, কেউ তো থামতেই ছিল না। এসব খারাপ খারাপ কথা বলতে থাকে সবাই মিলে। তখন টুনটুনি পাখি তো অবাক হয়ে যায় তাদের কথা শুনে। টুনটুনি পাখি কান্না করতে থাকে। এই তোমরা এসব সবাই কথা বন্ধ করো তো, আজে বাজে কথা তোমরা কেউ বলো না। আমি টুনাকে খবর দিয়ে নিয়ে আসতেছি, এনে তাদেরকে এই জঙ্গল থেকে বের করে দিচ্ছি। তারা এই জঙ্গলে থাকতে পারবে না, সবার ডিসিশনে একমত, তাই না? তাহলে আমরা টুনাকে এখান থেকে বের করে দিব। তখন টুনাকে ডেকে নিয়ে আসে সবাই মিলে। টুনাকে ডেকে নিয়ে এসে তখন তাদেরকে চোর বলে তাদেরকে তখন সেই জঙ্গল থেকে বের করে দেয়। এদিকে টুনা আরেকটি জঙ্গলে গিয়ে তারা পাহাড়ের উপরে গাছের উপরে তখন তারা এক জায়গায় বাসা বানিয়ে তখন তারা বসবাস করতে থাকে। স্বামী তুমি কি বিশ্বাস করো যে আমি চুরি করতে গিয়েছিলাম তার সন্তানকে? বউ আমি জানি তুমি এরকম কাজ কোনোদিনও করতে পারো না, এটা আমার বিশ্বাস আছে। তুমি দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। টুনটুনি আর টুনা তারা দুজন মন খারাপ করে বাসায় বসেছিল। এদিকে গড়ি তো অনেক খুশি ছিল। স্বামী দেখো শেষ মুহূর্তে ডাইনিকে জঙ্গল থেকে তাড়িয়ে দিলাম, তাই না? না না তুমি কি হলুদ আন্টির কথা বলছো? হলুদ আন্টি পাখিটার কথা বলছো? মুকুল বাবা তুমি ওই শয়তান পাখিটার কথা তুমি একবারও বলবে না, সে অনেক খারাপ, সে তোমাকে চুরি করে নিতে চেয়েছিল। না তুমি মিশা কথা কেন বলতেছো? আর তুমি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তখন আমি তোমাকে খুঁজতে জানলার কাছে গিয়েছিলাম। জানলার কাছ থেকে পা ফসকে আমি নিচে পড়তেছিলাম, তখন ওই আন্টি এসে আমাকে বাঁচিয়েছে। তুমি মিথ্যা কথা কেন বলছো মা? আমি দেখো মা, ওই আন্টিটা অনেক ভালো। মুকুল বাবা তাহলে তুমি এসব কথা আমাকে আগে থেকে কেন বলনি? না মা বিশেষ করে আমি ওই সময় অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, এই কারণে আমি কাঁদতেছিলাম না, তখন কেটে কিছু বলতে পারিনি। ঘড়ি তুমি এটা কি করলে? যে ব্যক্তি নাকি আমার ছেলের জীবন বাঁচিয়েছে টুনটুনি পাখি, এবং তাকে তুমি চোর সাজিয়ে জঙ্গল থেকে বের করে দিলে, এটা কি ঠিক কাজ করেছো তুমি বলো? স্বামী আমি অনেক বড় ভুল করেছি, আমি টুনটুনির কাছে ক্ষমা চাইতে চাই। চলো যাই, দেখি ওর আশেপাশে মনে হয় কোথাও আছে, তোর বেশি দূরে তারা যেতে পারেনি, চলো যাই। তখন কালু আর গড়ি তার ছেলেকে নিয়ে তারা তখন উড়ে তখন সেই পাহাড়ে চলে আসে। পাহাড়ের জঙ্গলে এসে সেখানে এসে একটি বাসা দেখতে পায়। সেখানে টুনটুনি এবং টুনাকে দেখে তখন তারা সবাই তার কাছে চলে এসে তাদের কাছে ক্ষমা চায়। টুনটুনি আপু আমি তোমাকে অনেক অপমান করেছি, অনেক লজ্জিত করেছি তোমাকে, তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ আমি অনেক বড় ভুল করেছি। তোমাকে আর আমি আঘাত দিয়ে কখনো কথা বলবো না। তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছো। টুনটুনি আপু চলো, তুমি আমার সাথে বাসায় থাকবে, চলো আমাদের ওখানে থাকবে, আজকে থেকে কোথাও যাবে না, তুমি চলো যাই। টুনটুনি পাখি এইসব কথা শুনে সে তখন অনেক খুশি হয়ে যায়। তখন তারা সবাই একসাথে তখন তাদের জঙ্গলে ফিরে যায়। এদিকে গড়ি তাকে অনেক ভালোবাসতো। গড়ি তো তার ছেলেকে রেখে সে জায়গায় জায়গায় চলে যেত। টুনটুনি পাখি নিজের সাথে বেশি ভালোবাসতো তার সন্তানকে। এইভাবে গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে? যেমন কর্ম তেমন তার ফল। ভালো কাজ করলে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল পাবে, দুদিন আগে আর পরে। বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। ঠান্ডার ভিতরে গড়ির শাশুড়ি ঠান্ডার ভিতরে লাকড়ি কাটছিল, কিন্তু গড়ি কোনো কিছু বলছিল না, সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। গরিব বৌমা এখানে অনেক ঠান্ডা, আমি এখানে কাজ কাম করতে পারছি না, আমি আর লাকড়ি কাটতে পারবো না, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। বুড়ি হবে কটা লাকড়ি কেটেছিস? ভালো করে কাট বলছি, আরো অনেক খড়ি কাটতে হবে, না হলে তোকে ইচ্ছা মতো ধুলাই করবো। চালু করে কাট, খাওয়ার সময় তো কম খাস না, এত কাজের সময় আলসামি করিস কেন? চালু করে লাকড়ি কাট বলছি। বৌমা আমি বলছিলাম কি, ঘরে তো কম্বল টম্বল সবকিছু আছে, গরম কাপড় চোপড় সবকিছু তো আছে, তাহলে এত লাকড়ি দিয়ে কি হবে? কম কাটলে হয় না আজকে কটা? আমি দাঁড়িয়ে থাকতে পারছি না এখানে, আমার খুবই কষ্ট হচ্ছে। খাটাই বুড়ি কোথাকার, খাওয়ার সময় তো কম খাস না, খাওয়ার সময় তো ভালোই খাস, অনেকটি করে ভাত খাই, ভাত করে কম খেতে পারিস না, তাহলে তো হয়। কাজে আসলে তখন সমস্যা হয় না। ভালো করে কাজ কাম কর বলছি, না হলে তোকে ইচ্ছা মতো ধুলাই করবো, কিন্তু তাহলে করে লাকড়ি কাট বলছি। গড়ির শাশুড়ি তখন লাকড়ি কাটার তালে থাকে। এদিকে গড়ির শাশুড়ি তখন মনে মনে ভাবতে থাকে, আমারে এত অত্যাচার কেন করে? আমি তার কি ক্ষতি করেছি? আমার ছেলেকে বিয়ে করে কি সবচেয়ে বড় ভুল করেছে নাকি? তার সাথে আমার ছেলেকে বিয়ে দিয়ে এসে আমার উপরে এত অত্যাচার কেন করে? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না।
বুড়ি তুই চালু করে ঘরে চলে যা, যা আমি পরে আসবো, গিয়ে যা। বৌমা আমি একটা জিনিস বুঝতে পারতাছি না, তুমি এতগুলো লাকড়ি দিয়ে কি করবে? আমাকে দিয়ে এত লাকড়ি কাটালে কেন? তাহলে বাসায় নিয়ে যেতে হবে না? এখন বাসায় না নিয়ে গেলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? ওই বুড়ি তোকে কি সব কৈফত দিতে হবে নাকি? আমি লাঠি দিয়ে যা মতো তাই করতে, তোর কি? চালু করে ঘরে যেতে বলছি, তুই ঘরে চলে যা। গরিরা তো রাগ দেখে তার শাশুড়ি তখন সেখান থেকে উড়ে চলে যায়। ভাবি দেখো, তোমাদের জন্য আমি শুকনো লাঠি নিয়ে এসেছি, তোমরা যেন আগুন ধরতে পারো, আগুন ধরিয়ে যেন তোমরা তাপ নিতে পারো। গরি আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই শুকনো লাঠি দিয়ে দেওয়ার জন্য। শীতের দিনে তো আমাদের হাত পা ঠান্ডা হয়ে আসছে, আমরা কাজ কাম ঠিকঠাক মতো করতে পারছি না ঠান্ডার কারণে। আমাদের লাঠি দিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। গরি আপু তুমি এত লাঠি কোথায় পেলে, তো শুকনো লাঠি? ভাই তুমি এটা কেমন কথা বলছো আমাকে? কোথা থেকে আনছি মানে? আমি নিজে পরিশ্রম করে লাকড়ি কেটে নিয়ে এসেছি। তোমাদের জন্য ঠান্ডা কম লাগে, তোমরা যেন আগুন ধরাতে পারবো বাসায়, এই কারণে আমি কেটে নিয়ে এসেছি অনেক কষ্ট করে লাকড়ি। আমি এখান থেকে চলে যাবো, চালু করে যেতে হবে, আমার হাতে সময় নেই। গরি তখন মিথ্যা কথা বলে সেখান থেকে সে তখন উড়ে বাসায় চলে আসে। বাসায় এসে তাতে অনেক ঠান্ডা লাগছিল, সে তখন হিটারের সামনে গিয়ে সে তখন দাঁড়িয়ে থাকে গরম আবহাওয়া পাওয়ার জন্য। বৌমা তুমি কোথায় গিয়েছিলে? তোমার জন্য আমি সুন্দরভাবে খিচুড়ি পাকিয়েছিলাম, খিচুড়ি তো ঠান্ডা হয়ে গেল। ওই বন্ধু বুড়ি তুই চোখে দেখিস আমি ঠান্ডা জমে যাচ্ছে, তুই আবার খিচুড়ি কথা বলছিস? চালু করে যা, আমাদের চা বানিয়ে নিয়ে গরম গরম চালু করে যা বলছি। গরি তার শাশুড়ি লেগে সারাক্ষণই খারাপ ব্যবহার করতো, কোনো সময় ভালো ব্যবহার করতো না, তার চাকরের মতো দেখতো, তার সাথে কথা বলতো। গরির এরকম কথা শুনে তখন তার শাশুড়ি তখন ঠান্ডার ভিতরে বের হয়ে যায়, চুলার ঘরে গিয়ে সে তখন চা জাল দিতে থাকে আর তার ছেলেকে গাল পাড়তে থাকে। আমার কালো ছেলে কেমন বউ বিয়ে করে নিয়ে এসেছে, আসার পরে থেকে শুধু খালি আমাকে জ্বালাতন করে যাচ্ছে, অত্যাচার করে যাচ্ছে। আমার তো একটু সেবা যত্ন করে না, উল্টা তারই হাত পা টিপে দিতে হয়, সেবা যত্ন করতে হয়। কেমন বউ বিয়ে করে নিয়ে এসেছে আমার ছেলে, আমার জীবনটা শেষ করে দিল। গরির শাশুড়ি এসব কথা ভাবতে থাকে আর এদিকে কিছুদিন এইভাবেই কেটে যায়। হাই হাই বাইরে কি ঠান্ডা পড়েছে, এসব থালি বাসন আমি ধুতে পারবো না। এর সাথে বুড়ি মনে হয় বাসার ভিতরে বসে রয়েছে, বুড়িকে দিয়ে সবকিছু ধোয়াবো, আমি একটা কোনো কিছু ধুতে পারবো না, আমি এখান থেকে চলে যাই। গরি তখন তার শাশুড়িকে জোরে জোরে ডাকতে থাকে, তার শাশুড়ি সেখানে চলে আসে। বৌমা কি হয়েছে, এত জোরে জোরে চিল্লাচ্ছ কেন? ওই খাটার বুড়ি থালি বাসন এখানে পড়ে রয়েছে, এগুলো মাজবে কি? আমি মাজবো নাকি? চালু করে থালি বাসন গুলো মেজে ঘরে নিয়ে যা, কথা বলি বেশি না বল। দেখো বৌমা, আমার বয়স হয়ে গেছে, তুমি আমার সাথে এরকম ব্যবহার করো কেন? তুমি থালি বাসনগুলো মেজে নিয়ে যাও না করে, তাহলে তো হয়। থালি বাসনগুলো আমি ধুতে পারবো না, ঠান্ডা আমার হাত পা কাঁপতাছে, আমি এগুলো কিভাবে ধুয়ে নিয়ে যাবো বলো? ওই বুড়ি এত কথা বলিস কেন? চালু করে থাল বাসন গুলো ধুয়ে চালু করে ঘরে নিয়ে যা, থাল বাসন গুলো ধুয়ে নিয়ে গেলে মরবি না বলো, চালু করে ধুয়ে নিয়ে যা। আমি দিন না হলে তোর ইচ্ছা মতো ধুলাই করবো, কিন্তু এখন তোকে ধরে। গরি তখন তার শাশুড়িকে ভয় দেখিয়ে তখন সব কাজগুলো করিয়ে নেয় এবং কি তার সাথে সাথে কাপড় চাপড় গুলো ধুয়ে দেয়। গরি সেখানে খাড়িয়ে খাড়িয়ে সবকিছু দেখতে থাকে। ওই বুড়ি এখন তোর কি হচ্ছে? তোর তো কোনো কিছু হয় নাই, তোর তো সবকিছু ঠিকঠাক আছে, তুই না বলে মরে যাবি, ঠান্ডা তো হাত পা কাঁপছিল কই? এত কাজ কাম করলি কই? তোর তো কোনো কিছু হলো না, আজ থেকে ঘরের কাজ কাম সবই তুই করবি, না হলে তো হাড্ডি গুড্ডি ভেঙে একখানে করে দেবো একবারে। আর বেশি কথা বলে তোকে ঘর থেকে বের করে দেবো, তারপরে জেনে মজাই গিয়ে থাকবি, এখানে থাকতে পারবি না। বলে না বৌমা, আমাকে ঘর থেকে বের করে দিও না, আমি প্রতিদিন তোমার সব কাজ কাম করে দিব। এই ঠান্ডার মধ্যে না হলে আমি কোথায় যাবো? থাকার মতো কোথাও তো আমার জায়গা নেই। এসব কথা শুনে গরি তো অনেক খুশি হয়ে যায়। একদিন তার ভাই আর ভাবি তাদের বাসায় বেড়াতে আসে। গরি আপু দুলাভাই বলে ভালো টাকা পয়সা কামাতে না, এই কারণে তো তোমরা ঘরে হিটার এনে রেখেছো দেখা যায়। আর তোমার ভাই তো 1 টাকার কাজও করে না, বাসায় সারা বছর ধরে বসে বসে থাকে। এদিকে ঠান্ডায় যে কষ্ট করতেছি, ঠান্ডা রাত্রে ঘুম পাড়তে পারি না, শুকনা কিছু লাকড়ি দিয়ে এসেছিল শেষ হয়ে গেছে, ওখানে আমাদের খুবই কষ্ট হচ্ছে। লাকড়ি এখন আর ঘরে নেই। ভাবি আমার ঘরে 2টা হিটার আছে, একটা হিটার যাওয়ার সময় নিয়ে যাই। গরি তখন তার শাশুড়ি ঘরে যায়, তার শাশুড়ির হিটারটা তখন গড়ি এনে তার ভাই বউকে দিয়ে দেয় এবং কি তার ভাই তখন হিটারটা নিয়ে এসে তখন বাসায় চলে যায়। গরিব বৌমা, আমার ঘরে হিটার কোথায়? হিটার তো এখানে ছিল, হিটারটা কোথায় গেছে? আমি তোমার হিটার নিয়ে বসে আছি নাকি আমি জানি না হিটার কোথায় গেছে। হিটার তো ঘরে ছিল, ঘর থেকে হিটার কে নিয়ে যাবে? চোরের অভাব আছে নাকি? হয়তো জানলা খোলা রেখেছিল, জানলা দিয়ে হয়তো কেউ নিয়ে গেছে। গরি তখন মিথ্যা কথা বলে সেখান থেকে উড়ে সে তখন বাইরে চলে যায়। এদিকে রাত্রেবেলা কালুর মা তখন কালুকে বলতে থাকে, কালু বাবা, আমার কে যেন হিটারটা চুরি করে নিয়ে গেছে, আমি তো ঠান্ডায় ঘরে থাকতে পারছি না বাবা, আমার খুবই কষ্ট হচ্ছে। তুই তো জানো এই বয়সে আমি ঠান্ডা সহ্য করতে পারছি না বাবা, আমার খুবই কষ্ট হচ্ছে। মা আপাতত তুমি আমার হিটারটা নিয়ে যাও, আমি বেতন পাইলে তোমাকে নতুন একটা হিটার কিনে এনে দেবো, আপাতত তুমি আমারটা নিয়ে ঘুমে এসে যাও, কেমন? কালু আমার হিটার আমি দিব না, আমি তো ঠান্ডা বাঁচতে পারবো না, তাই না? দেখো গরি তুমি বেশি কথা বলো না, মা বয়স হয়ে গেছে, মা এখন একলা থাকতে পারবে না ঠান্ডার ভিতরে, মার হিটার প্রয়োজন, মারে হিটারটা চালু করে দিয়ে দাও, আমরা এমনিতে থাকতে পারবো। কালু তখন জোর করে তার মার ঘরে হিটারটা নিয়ে দিয়ে আসে। এদিকে গরি তো তার মার উপরে অনেক রেগে যায়, তখন সে ভাবতে থাকে, শালা বুড়ি আজকে রাতটা ভালো মতো আরাম মতো ঘুম পাই না, কালকে তোকে ঘর থেকে বের করে দেবো, তো অন্য কোথাও গিয়ে থাকবি, এখানে তো থাকতে পারবি না। এইসব কথা ভাবতে ভাবতে গরি তখন ঘুম এসে যায়। এদিকে কালু সকালবেলা কাজে চলে যায়। মা আপনি নতুন হিটার লাগবে না, চলেন আপনাকে আমি নতুন হিটার কিনে
দিচ্ছি, চলেন যে আমার সাথে বলেন, কিন্তু গরিব বৌমা কালু তো এখনো বেতন পায়নি, তাহলে টাকা কোথায় পাবে এত টাকা হিটারের জন্য? না, আমার অনেকগুলো দোকান পরিচিত আছে, চলো যাই, কালো বেতন পাইলে তখন টাকা দিয়ে দেবো, বাকি করে তোমাকে একটা হিটার এনে দিয়ে চলো মা, চলো, রাত্রে কষ্টে ঘুম আসতে পারবে না, চলো যাই আমার সাথে, আমার লক্ষ্মী শাশুড়ি মা, চলো যাই। চলো। গৌরী তখন মিশা কথা বলে তার শাশুড়িকে তার সাথে করে অনেক দূরে নিয়ে যেতে থাকে। গরিব বৌমা দোকান আর কত দূর, আমি তো আর উঠতে পারছি না, আমার খুবই কষ্ট হচ্ছে বৌমা। মা এই যে সামনে আর একটুখানি বাকি আছে, মা চালু করে একটু। চলেন। মিশা কথা বলে গৌরী তার শাশুড়িকে নিয়ে যায় পাহাড়ের উপরে, কারণ যেখানে চিল বসবাস করতো সেখানে গৌরী তার শাশুড়িকে নিয়ে যায়। মা আপনি বসে এখানে একটু আরাম করেন, আমি দোকানটা খুঁজে আসি, অনেকদিন পরে এসেছে, দোকান হারিয়ে ফেলেছে, দোকান আমি খুঁজে আসি। গৌরী তখন মিশা কথা বলে সেই চিলের এলাকায় তার শাশুড়িকে রেখে সে তখন সেখান থেকে পালিয়ে যায়। দিকে অনেক রাত হয়ে যায়, তখন তার শাশুড়ি বুঝতে পেরে যায় যে গৌরী আমাকে মারার জন্য এখানে রেখে চলে গেছে। আমার মনে হচ্ছে শয়তান বুড়িকে চিল মনে হয় খেয়ে ফেলেছে, ভালোই হয়েছে কালকে রাতে আমার এটা নিয়ে গেছি না, আজকে তুই নিজে মরে যা। গরিব বৌমা তুমি অনেক খারাপ, তুমি একটু ভালো না, তুমি অনেক খারাপ হয়ে গেছো, আমাকে মারার জন্য তুমি এখানে আমাকে রেখে চলে গেছো। আমি ভাবতে পারিনি তুমি এরকম আমার সাথে করবে, তুমি এতটা খারাপ তুমি কি করে হতে হতে পারো। বুড়ি বেটি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তখন কান্না করতেছিল, এদিকে গৌরীর ভাই সেখান দিয়ে উড়ে যাচ্ছিল, তাকে দেখে সেখানে সে তখন চলে আসে। না ওই এত রাত্রে আপনি এখানে কাঁদছেন কেন, আপনি এখানে কি করছেন এত রাত্রে? পুত্রা তোমাকে আর কি বলবো, তোমার আপু আমাকে মারার জন্য এখানে রেখে চলে গেছে। না ওই আগে আপনি আমাদের বাসায় চলেন আমার সাথে, পরে এসব কথা হবে, এখানে চিলের আড্ডা প্রচুর পরিমাণ, কোন চিল কখন হামলা করে বসে ঠিক নেই, আগে আমার সাথে আমাদের বাসায় চলেন। তখন গৌরীর ভাই কালুর মাকে সঙ্গে করে নিয়ে তখন কালুর কাছে উড়ে চলে গিয়ে সবকিছু তার কাছে বলে দেয়। গরি আপু তুমি এরকম কাজ তুমি করতে পারো, আমি ভাবতে পারছি না, তুমি আমার আপন বোন, আমি তোমাকে ভাই বলতে ঘৃণা হচ্ছে তোমার কাছে, আমাকে ঘৃণা লাগছে তোমার কাছে পরিচয় দিতে। সময় মতো আমি না পোষালে কি হতো, এতক্ষণে হয়তো মাওজি মারা যেত, এখানে তোমার ভাইয়ের কি হতো তুমি একবার বুঝতে পেরেছো? ছি করেছি, আমার জানা ছিল না তুমি এতটা খারাপ হতে পারো, তোমাকে আমি আগে জানলাম তোকে বিয়েই করতাম না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আজকে থেকে তুমি ঘর থেকে এখন থেকে বের হয়ে যাও বলছি, নাহলে তোমাকে আমি হাড্ডি গুড্ডি ভেঙে এখানে ফেলে দেবো, চালু করে আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও। স্বামী বিশ্বাস করে আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আমি কোনো সময় করবো না, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। গৌরী তখন কালুর কাছে অনেক মাপ চায়, কিন্তু কালু তাকে মাপ করে না, কালু তখন তাকে ঘর থেকে বের করে দেয়। ভাই আমি তোমার সাথে যাবো, কালু তোমাকে ঘর থেকে বের করে দিলে, এখন আমি কোথায় যাবো, কোথায় থাকবো, আমি তোমার সাথে যাবো, ভাই তুমি আমাকে নিয়ে চলো তোমার সাথে। গরি আপু সি তুমি এরকম কাজটা তুমি করতে পারলে, তোমাকে আপু বলতে আমার ঘৃণা হচ্ছে, তোমাকে তো আমার মুখে দেখাতে ইচ্ছে করছে না, আজকে তুমি মা হইতে মারতে চাইছো, কালকে তুমি আমার বউকে মারতে চাইবে, তোমাকে আমার বাসায় আমি নিতে পারবো না, তুমি যেদিক মন চায় সেদিক যাও, আমি তোমাকে আমার বাসায় নিতে পারবো না, আমি চলে গেলাম এখান থেকে, তুমি যেদিক মন চায় সেদিক চলে যাও। এসব কথা বলে তখন গরির ভাই সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে গরি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে, আর সে তখন ভাবতে থাকে যার জন্য যা করলাম সে আমাকে ফালি দিয়ে চলে গেল, আমি অনেক বড় ভুল করেছি, এই ভুলের কোনো ক্ষমা হয় না, আমি সবচেয়ে বড় ভুল করেছি পৃথিবীতে আমার শাশুড়িকে কষ্ট দিয়ে। বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।